সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে থাকা শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। রয়টার্সের বরাতে জানা গেছে এমন তথ্য। সম্প্রতি চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধেও অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের মতে, দলটির রাজনৈতিক মৃত্যু ঘটেছে আর দাফন হয়েছে দিল্লিতে। এমন পরিস্থিতিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ স্পষ্ট করেছেন, হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতায় কোনো ঘাটতি নেই। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয়, হাসিনাকে ফেরাতে কূটনৈতিক তৎপরতা। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান; রুহিন হোসেন প্রিন্স, সদস্য কেন্দ্রীয় কমিটি সিপিবি; এবং ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আমরা আলোচনায় ফিরছি। রনি ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। শেখ হাসিনাকে ফেরানোর দাবি 5 আগস্টের পর থেকেই ছিল, এবং যে সরকার এখন ক্ষমতায় আছে তারাও বলছে তারা ভারতের সাথে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছেন, এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেটি বলেছেন যে কূটনৈতিক তৎপরতায় তাদের কোনো ঘাটতি নেই। এমন প্রেক্ষাপটে রয়টার্সের যে সাক্ষাৎকার শেখ হাসিনার, এবং তিনি যেটি বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে আসবেন, এসে আত্মসমর্পণ করবেন, অন্য নেতাদেরকে তিনি একই নির্দেশনা দিয়েছেন। এই যে তার যে এই বক্তব্য বা রয়টার্সের যে তথ্যটি তিনি দিয়েছেন, এটি কি আসলে তিনি মিন করে দিয়েছেন, নাকি স্ট্যান্ডবাজি বা দেশে একটা ক্যাওয়াস তৈরি করার জন্য দিয়েছেন? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম, এবং আমার সহ আলোচকদেরও আমার সালাম। দেখেন, এই হাসিনার এই ঘোষণাটাকে আমি মনে করি যে মাল্টি ডাইমেনশনাল, মানে একাধিক দৃষ্টিকোণ থেকে দেখবার সুযোগ আছে, দরকারও আছে। তা আমি অল্প অল্প করে বললি আপনার বোঝা হবে। প্রথম কথা হলো, হাসিনা যখন কথা বলে এসেনশিয়ালি মিথ্যা কথা বলে, এটা আমাদের ধরে নিতে হবে। যে এখানে দরকার নাই সেখানেও সে মিথ্যা কথা কয়। আর তার দেশে ফেরাটা একটা জরুরি রাজনৈতিক প্রসঙ্গ, সেই বিষয়ে সে যখন কথা বলে সে সত্য বলবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। ফলে এটাকে একটা মিথ্যা কথা, সে যেহেতু মিথ্যা কথা বলাটাই তার জন্য স্বাভাবিক, প্রাকৃতিক নিয়মের মতো। ফলে সে যখন কথা বলে মানেই মিথ্যা বলে, এটা ধরে নিয়ে আমাদের আলাপ শুরু করতে হবে। তারপরেও সম্ভাব্যতা বিচার করে আমরা দেখি, আচ্ছা ধরেন সে ডিসেম্বরে ফিরবে, সম্ভাব্যতা সে ফেরার ঘোষণাটা রয়টার্সের আগে আমাদের এখানে ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু এক ধরনের জানিয়ে দিয়েছেন তার ফিরতে কোনো আইনি বাধা নেই। কেন আইনি বাধা থাকবে? তারে ফেরানো হোক, আপনি যেরকম প্রশ্ন করলেন, সেটা তো একটা গণদাবির বিষয়। এটা নিয়ে আন্দোলন পর্যন্ত হয়েছে হাসিনাকে ফেরানোর জন্য। এখন কথা হলো, এটা আওয়ামী লীগ চায় কিনা হাসিনা ফেরুক। যারা রাজনীতি করে আওয়ামী লীগের, তাদের একটা বড় অংশই চায় না হাসিনা ফেরুক, কারণ হাসিনা তাদের সাথে প্রতারণা করে তাদেরকে বিপদের মুখে পালাইছে তার লুটেরা চক্রটাকে সাথে করে নিয়ে। তো ফলে আওয়ামী লীগের মধ্যে হাসিনাকে ফেরা নিয়ে আপনার বিভক্তি আছে। অন্যদিকে হাসিনা যে ফিরতে রাজি হচ্ছে, এটা কেন রাজি হচ্ছে এতদিন পরে, বা এতদিন পরে এই ঘোষণা রয়টার্সকে তাকে জানাইতে হচ্ছে কেন, কার স্বার্থে রাজি হচ্ছে? হাসিনা বিকাম আ গ্লোবাল বার্ডেন। এখন ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটা প্রধান বাধা হইল হাসিনা। আপনি ধরেন, ভারত কি চায়? ভারত চায় যে তার নিরাপত্তার জন্য তার আশেপাশের দেশগুলো হুমকি হবে না। তো সেটা একইভাবে বাংলাদেশও চায়। এখন একটা কনভিক্টেড আসামিকে রেখে তাকে ভিআইপি মর্যাদা দিয়ে পরিপোষণ করে আপনি তো এটা আশা করতে পারেন না যে বাংলাদেশ আপনাকে সহযোগিতা করবে আপনার নিরাপত্তার রক্ষার্থে। অবশ্যই বাংলাদেশ সহযোগিতা করবে, সেই সহযোগিতার সুযোগ তো আপনাকে করে দিতে হবে, কনভিক্টেড আসামিকে ফেরত দিতে হবে। ফলে বাংলাদেশের সাথে ভারতের যে ওয়ার্কিং রিলেশন, এটা ডেভেলপ করার সেক্ষেত্রেও হাসিনা একটা বাধা। ফলে হাসিনা এখানে ফিরতেছে, সেটা আওয়ামী লীগের স্বার্থে না, তার রাজনীতির স্বার্থে না, দেশের সাথে তো নাই, বরং এটা ভারতের প্রয়োজনে। ভারত তাকে এখানে যেরকম রাইখা ব্যবহার করছে, এখন যদি ফেরত দেয়। আর ফেরার ক্ষেত্রে আরেকটা জায়গা বলি, এখানে হাসিনা ফেরার পরের পরিস্থিতিটা কি হবে? পরিস্থিতিটা, সে তো আসামি, তাকে তো অ্যারেস্ট করে ধরেন নিয়ে আসতে হবে। এখানে তারা বলতো না যে 5 লাখ 10 লাখ লোক মারা যাবে। ফলে এখানে হাসিনা আসার ফলে, যেখানে এখানে আমরা একটা পোস্ট আওয়ামী এরাতে আসি, ইলেকশনের পরে এখানে নৌকা মার্কা ছিল না, কিন্তু মানুষ ভোট টোট দিয়ে যার যার মতো করে সমাজ এক ধরনের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যেটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে হওয়ার কথা ছিল, সেটা নির্বাচনের মধ্য দিয়ে হয়েছে। তো এখন এইখানে হাসিনা আসার মধ্য দিয়ে এই যে প্রশাসনের নানা জায়গায় আওয়ামী লীগ রয়ে গেছে, তাদের মধ্যে একটা কনফিডেন্স জোগানোর চেষ্টা করা যে তোমরা এখনই ধর্মান্তরিত হইও না, আওয়ামী লীগ আঁকড়ায় ধরে থাকো, আমি আসতেছি। থাকার মধ্যে এখানে যে 5 লাখ 10 লাখ হত্যার পরিবেশ সৃষ্টি করার জন্য হাসিনা এই যে মাঝে মাঝে আওয়াজটা যে আইতেছি, হ্যাঁ। এবং
হাসিনাকে বিচার করার জন্য যে আপনি আদালতে নেবেন, ধরেন আগামীকালকে হইলো ডিসেম্বরের 1 তারিখ এবং হাসিনা আসিয়া শাহজালালে নামলো, এই যে সর্বদলীয় আক্রোশ, নির্দলীয় শিশু, বাচ্চা, বুড়া, গৃহবধূ, কোটি কোটি মানুষের যে জনস্রোত তৈরি হবে, এটা কোন র্যাব, কোন পুলিশ, কোন সেনাবাহিনীতে আপনি ঠেকাবেন? এটা গণহত্যার পরিবেশ তো এখান থেকে শুরু হয়ে যাবে, ছিন্ন ভিন্ন করে ফেলে হাসিনাকে। হ্যাঁ, একজন আসামিরও তার মানবাধিকার প্রোটেক্ট করা, তাকে বিচারের আওতায় আনা পর্যন্ত তাকে তো প্রোটেক্ট করতে হবে। সেই প্রোটেকশন দেওয়ার সক্ষমতা সরকারের আছে কিনা এই অবস্থায়, যে পরিমাণ আক্রোশ তার, শেষ করে দিই। আরেকটা হলো যে হাসিনা আসবে কিভাবে? তার পাসপোর্ট তো ইনভ্যালিড, তাকে তো ট্রাভেল পাস ইস্যু করতে হবে, সেই ট্রাভেল পাস আবার সরকারকে অ্যাকনোলেজ করতে হবে, করতে হবে। হ্যাঁ, এবং হাসিনা কি এই প্রথম দেশান্তরিত হয়েছে? দেশান্তরের প্রথম, মানে এর আগেও তো সে মিথ্যা কথা বলে আসছিল যে তাকে সরকার আসতে দেয় না, অনুমতি দেয় না। আজকে প্রথম আলোতে লিখছে, কলাম আছে, তখনও সে এসে মিথ্যা কথা বলছে, সরকার তাকে ঢুকতে দিচ্ছে না। নো, সরকার তাকে ঢুকে, সে ইচ্ছা করে ঢুকে নেই তখন, মানে গতবারের কথা বলছে। এইবার সে আছে ভারতে কোন স্ট্যাটাসে, এটা আগে পরিষ্কার করতে হবে তাকে, আওয়ামী লীগের যারা কথা বলতেছে বা আওয়ামী লীগের যারা করতেছে। হ্যাঁ, ফলে তাকে এখানে ট্রাভেল পাস নিয়ে আসতে হবে, সেই ট্রাভেল পাসটা এখানে অ্যাকসেপ্ট করতে হবে। ফলে তার ভ্রমণ কিছু জটিলতা আছে, যেটা সরকারের সাথে কোলাবোরেশন করতে হবে। আরেকটা হলো যে এই সব কিছুর মধ্যে পরে যেটা আমরা বলছিলাম যে আওয়ামী লীগ যে 15 বছরের জিনিসটা যদি এক পাশে রাইখাও যদি আমরা আলাপ করি, শুধু জুলাইয়ে যে ছাত্র জনতার উপর গণহত্যাতে সামিল হইল, এটা কি শেখ হাসিনার পার্সোনাল খায়েশ ছিল? এটা তো কোনো পার্সোনাল ব্যাপার ছিল না, এটা তো সাংগঠনিক সিদ্ধান্ত ছিল। তার সাংগঠনিক সিদ্ধান্তের ফলে তার সমস্ত অঙ্গ সংগঠন সশস্ত্রভাবে ঝাঁপায়ে পড়ছে সাধারণ নিরস্ত্র মানুষের উপরে। এবং জুলাই গণ অভ্যুত্থানের মোরাল হাইটটা কেন এত উপরে? এটা নিরস্ত্র জনগণের বিরুদ্ধে সশস্ত্র আওয়ামী পুলিশ ক্যাডারের আপনার গণহত্যা ছিল। জি, ফলে এই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পয়েন্ট একসাথে আমলে নিয়ে হাসিনা ফেরার কনসিকুয়েন্সের সাথে বাংলাদেশের অস্থিরতা শুরু হওয়া এবং এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এই জায়গায় যে বাংলাদেশের রাজনীতির যাত্রা শুরু হয়েছিল, সেই ক্ষেত্রে এনসিপি, জামাত এবং অন্যান্য যারা সরকারি দল, তাদের প্রত্যেকের জন্য একটা চ্যালেঞ্জ হইল। আমি যেটা বলছিলাম, সে বাণী চিরন্তনী দিয়ে শুরু করি, আগামী দিনে দলগুলোর জন্য রাজনীতি নির্ধারিত হবে আওয়ামী লীগ প্রশ্নে কে কি পজিশন নেয় তার আলোকে। এটা 5 তারিখের পরপর বলছিলাম, এখনও আমি একই কথা বলে এই পর্ব শেষ করলাম। জি, প্রিন্স ভাই, যেটি শেখ হাসিনার যে ফেরার পরিকল্পনা, রয়টার্সের যে খবর, এবং রনি ভাই যেটি বললেন যেটি একটা মাল্টি ডাইমেনশনাল ভাবেই ব্যাখ্যা করা যায়, এবং তিনি সে বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন। আসলে আওয়ামী লীগ কি চায় যে হাসিনা ফিরুক, এটা একটা প্রশ্ন তুলেছেন। আর ভারতের প্রয়োজনে কি হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে, এ ধরনের প্রশ্ন কিন্তু আছে। না, আপনাকে ধন্যবাদ। আমি বিশিষ্ট আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। দেখেন, আমার বিবেচনায় ছোট ছোট করে বললে, প্রথমে এইটা দেখবেন যে আমাদের দেশের রাজনীতিতে একটা কথা মালার ছড়াছড়িটা একটা প্রধান বিষয় হয়ে দাঁড়ায়। এবং এর আমি জেনারেলি বলছি আর কি, যে তার কতটুকু কখন এটার বাস্তব প্রয়োগ হবে, অনেক বিষয়ে এটা আগে থেকে কেউ বলতে পারে না। এইটা আপনি প্রথমে মনে রাখবেন। এবং এই ধরনের কথামালাটা প্রধানত হয় নিজেদেরকে উজ্জীবিত রাখা এবং নিজেদের কণ্ঠটা জারি রাখার জন্যই প্রধানত হয়। তো এখন আওয়ামী লীগ যে পর্যায়ের মধ্যে আছে, তাদের জন্য তো এটা আরো জরুরি হয়ে দাঁড়িয়েছে, কণ্ঠ জারি রাখা, অন্যান্য কাজগুলো করা। সেটা একটা প্রথম বিবেচনা রাখা দরকার। আপনি এটা শুধু না, অন্যান্য কথাগুলো দেখবেন। এইবার আমি আসি, এই যে আসার কথাটা হলো, দেখলাম আমিও যে একটা মিডিয়ার মাধ্যমে, এবং আপনি সরকারের কিছুদিন আগে, যদি আমি ভুল না করি, যে সামাওয়াত, তিনি তাকে জিজ্ঞেস করার পর উনি বলছিলেন যে হ্যাঁ, আমরা চেষ্টা করছি কিন্তু কোনো অগ্রগতি নাই। তার মানে এটা কিন্তু আমাদের আইন আদালতের বিবেচনা করে যে কূটনৈতিক অগ্রগতির মধ্যে, সেইটার সাথে এইটার কোনো সম্পর্ক নাই, এটা বোঝা যায়। এইবার এটাকে আমার বিবেচনায় যে 3টা ফ্যাক্টরকে বিবেচনা না করলে আমরা এটা নিয়ে হয়তো আলোচনায়, আমার বিবেচনায় অন্য গুরুত্বপূর্ণ আলোচনার বাইরে এটা আলোচনা করতে পারি, কিন্তু তাতে হয়তো আমাদের রাজনীতি এবং অন্য জায়গায় খুব একটা ফয়দা নাই, কিন্তু আলোচনা করতেই হয়, উপায় নেই। একটা হচ্ছে, এখনো পর্যন্ত ব্যক্তি তিনি আওয়ামী লীগের নেত্রী, সভাপতি তো বটেই, সুতরাং আওয়ামী লীগের ডিসিশনটা কি নেবে সেটা তো আমরা কেউ জানি না। এটা এক, ব্যাখ্যার দরকার নেই। 2, আমাদের এটা মনে রাখতে হবে, এটা দেশি বিদেশি নানা ধরনের গ্রুপ আছে, ডিপ স্টেটের কথা শুনি, এবং এই নানা ধরনের বিষয় আছে। এর মধ্যে অবশ্যই তিনি সেই যে দেশ আছেন, সেই দেশের ভূমিকাটাও আছে। সুতরাং এইটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে।
এবং সেই তাদের এই ভূমিকাটা নির্ভর করে কিন্তু অন্ততপক্ষে অনেকগুলোর বাদে যদি দুইটা দিক ঠিক আমরা চিন্তা করতে পারি। একটা হচ্ছে যার যার স্বার্থ কি আছে বাংলাদেশের প্রতি, সেক্ষেত্রে এই শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে কার কি লাভ লোকসানের ব্যাপার আছে, এইসব বিবেচনা কিন্তু করেই এই দেশি বিদেশি গ্রুপ যা তাদেরই একটা বিবেচনা বা সিগন্যাল নানাভাবে আসা না আসার এটা কিন্তু থাকবে। এইটার বাইরে হঠাৎ করে কিছু ঘটবে এটা বিবেচনা করা ভুল। থার্ড, এটা কিন্তু বিবেচনা আমাদের রাখতেই হবে। আসলে ওই জায়গাটাও যদি ঠিকঠাক হয় বলে ধরলাম যে আসার কাজটা হলো, আসার চেষ্টাটা হলো, আমি চেষ্টার কথাটা বলছি, কারণ আসটা তো বললেই হয় না, পরিস্থিতিটা এরকম না যে টুপ করে চলে আসলাম, এটা তো আর হবে না। ও আলোচনা সবাই জানে, আমি ওইটা যেন সময় নষ্ট না করি। তাহলে এর জন্য অন্তত পক্ষে আমাদের দেশের বাস্তব পরিস্থিতিটা কি, মানে যখন তিনি যদি চান্স নেন, আমি চান্স নেওয়া বলতে চাইছি আর কি, দেশের বাস্তব পরিস্থিতি, তার মধ্যে এই বাস্তব পরিস্থিতির অন্ততপক্ষে দুইটা জরুরি ফ্যাক্টর, একটা সরকারের অবস্থান কি, আর একটা হচ্ছে জনগণের মনোভাব কি। সেই ব্যাখ্যা আপনি আপনার হিসাব মতোই করতে পারেন। কারণ জনগণ যদি, কথার কথা আমি এটা হাইপোথেটিক্যালি বলছি, যে খুব ক্ষুব্ধ, কোনোভাবেই ঢুকতে দেবে না, তাহলে তো অন্য জিনিস। আবার হইল এই সরকার এবং অন্যরা মিলায় এমন তালগোল পাকায় ফেললো, সরকার এবং জনগণই ক্ষুব্ধ হয়ে তার প্রতি সমর্থন জ্ঞাপন করে। আমি কিন্তু কোনোটাই, মানে আমি বলছি না, আমি জেনারেল ফর্মে বলছি, কোনটা হবে আমি সেটা না, এখনকার পরিস্থিতি বিবেচনা করলে আমরা জানি কি হইতে পারে, সেটা একটা ফ্যাক্টর। আর দাঁড়াবে সরকারের ভূমিকায়, কারণ ন্যাচারাল যদি কোনো এই ধরনের যিনি আইনে দ্বারা দণ্ডিত আসলে তো আপনাকে তাকে নিরাপত্তা দিয়েই তাকে জেলে নিতে হবে, এটাই তো প্রধান কাজ। তার আগে ট্রাভেল পাস দিতে হবে অন্তত পক্ষে, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং কারণ এই ফ্যাক্টরগুলো আপনি বিবেচনা, আমরা পরিস্থিতি যখন চিন্তা করবে তখনকার পরিস্থিতির উপর নির্ভর করবে। কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে, যেটা আমি প্রথমে না বলে ইচ্ছা করে সেটার জন্য রেখেছি। দেখেন, যে জিনিসটা অন্ততপক্ষে আমার দিক থেকে বলতে পারি, আমার কাছে কিন্তু এখনো সুনির্দিষ্ট, খুব গভীর বিশ্লেষণ থেকে যদি বলি, সেই উত্তর আমি জানি না আপনাদের কাছে একেবারে, আমি বলছি কি একেবারে আপনি সূক্ষ্মত বিবেচনা করে উত্তর আছে কিনা, যে তিনি যে এখান থেকে গেলেন, আমরা তো জেনারেলি বলি যে এত বড় একটা অভ্যুত্থান তিনি যেতে বাধ্য হয়েছেন, পালিয়ে গেছেন, অনেক কথা বলি, সেটা অন্য আলোচনা, ঠিকই আছে। কিন্তু এইখানে যে প্লেনে চড়ে তিনি গেলেন, কাদের সম্মতিতে, এবং ওইখানে যাওয়ার পরে তারা যে অভ্যর্থনা জানালো, এইটাকে তো আপনি হেলাফেলা করতে পারেন না। সুতরাং এই যে ঘটনাবলী, সেই তাদের ভূমিকাটা কি, সেইটাকে বাদ দিয়ে কোনো জায়গায় বাংলাদেশে আসা জিনিসটা এত সহজ করে যদি খুব বিবেচনা করি, তাহলে এটা বোধহয় বাস্তবসম্মত হয় না। জি, ফরিদুল হক ভাই, রনি ভাই বলছিলেন যে আওয়ামী লীগ প্রশ্নে গণঅভ্যুত্থানের অংশীজন যে দলগুলো আছে, বিএনপি, জামায়াত, এনসিপির ভূমিকাটা কি হবে সেটার উপর নির্ভর করছে তাদের ভবিষ্যৎ রাজনীতি, এটি একটি দিক। আর প্রিন্স ভাই বললেন যে ডিপ স্টেট এবং ভারতের উপর নির্ভর করছে অনেকগুলো বিষয়, দেশের পরিস্থিতি এবং দেশের বাস্তব পরিস্থিতির উপর নির্ভর করছে তার দেশে ফেরা বা তার যে দেশে ফেরার যে চান্স নেওয়া, এগুলো। জি, ধন্যবাদ সম্মানিত সহ-আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সেটা হচ্ছে যে আমি ওই সাক্ষাৎকারটা পড়েছি আজকে দুপুরের দিকে, সম্ভবত এটা হয়েছে, পাবলিশ হয়েছে। ওখানে একটা ইন্টারেস্টিং, মানে আপনার ওই দুইটা প্রশ্নের ভেতরে ওই শব্দটা আমি খুঁজতেছিলাম। ইন্টারেস্টিং কথা উনিও বলেছেন, ওই সাক্ষাৎকারের বরাতে যেটা বলা হয়েছে, জনগণ চাইলে কিংবা জনগণ বিচার করবে, এই ধরনের একটা কথা। জনগণ তো 5 তারিখে বিচার করে দিয়েছে। যখন জনগণ লং মার্চ টু ঢাকা দিল এবং হচ্ছে গণভবনের উদ্দেশ্যে লং মার্চ হইল, তখন ওনাদের তো লক্ষ লক্ষ কোটি কোটি নাকি লোক, 5,000 মানুষও তো যে গণভবনে ওনার পক্ষে দাঁড়ায়নি যে না আমরা তাকে রক্ষা করতে চাই, 5,000 মানুষও তো দাঁড়ায়নি। তো জনগণের বিচার হয়ে গেছে, জনগণের বিচারের যে কথা, এই কথা নেই। এখন আপনার এই প্রশ্নের মধ্যে আমিও আর একটা পাল্টা প্রশ্ন তুলে উত্তরটা দিই, সেটা হচ্ছে জনগণ কি চায়। জনগণ পরিষ্কারভাবে রায় দিয়ে দিয়েছে, এখানে জনগণের সন্তানদের উপরে গণহত্যা চালানো হয়েছে, যেটা আমরা কি গণহত্যা বলি, এটাকে আবার অফিসিয়াল ভাষায় গণহত্যা বলা যায় না, মানবতা বিরোধী অপরাধ, যেটা প্রুভড অলরেডি, এটা ট্রায়ালে প্রুভড হয়েছে, এবং উনি এটার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। ওনার আসার কোনো ব্যাপার নেই, ওনাকে ধরে নিয়ে আসতে হবে, উনি বন্দি হিসেবে আসবে, ওনার এখানে আসার কোনো ব্যাপার নেই, ওনাকে ধরে নিয়ে আসা হবে বন্দি হিসেবে। এটা আমাদের সরকারকে করতে হবে। আমি এই যে সাক্ষাৎকারটা প্রকাশ হয়েছে, এই সাক্ষাৎকারের দুইটা দিক আছে আমার কাছে যেটা মনে, আমি এটা আগেও বলছি অনেকবার। সেটা হচ্ছে যে
সাক্ষাৎকারটা তো একজন ইন্ডিয়ান সাংবাদিক নিচ্ছে এবং সাক্ষাৎকারটা নেওয়া এবং প্রচার করার জন্য ইন্ডিয়ান অথরিটি এটা অ্যালাউ করতেছে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হুম। সো হতে পারে ইন্ডিয়ান অথরিটি বাংলাদেশের সাথে কোনো একটা বার্গেইন করতে চায়। সে আমি খুব পরিষ্কারভাবে বুঝি হাসিনা হচ্ছে একটা বার্গেনিং টুল, নাথিং এলস, নাম্বার 1। নাম্বার 2, হাসিনাকে যদি আপনি বন্দি বিনিময়ের আওতায় ফেরত দেয় দিল্লির এই পুরো অঞ্চলে যে ধরেন সাম্রাজ্যবাদী যে হেজিমনি, হুম। এই হেজিমনি ভেঙে পড়বে। সে কিন্তু এখানে আর কোথাও কখনো ধরেন, কারণ দিল্লির আগে কখনো এই ঘটনা কোথাও মানে করেছে কারোর সাথে এরকম কোনো রেকর্ড কিন্তু দিল্লির নাই। এখনও দালাই লামা তাদের এখানে আছে। তারা ওই যে লেন্দুব দর্জিকে শেষ দিন পর্যন্ত দিল্লিতে আশ্রয় দিয়ে রেখেছিল। তো এই হিস্ট্রিক্যাল উদাহরণগুলো আমাদের সামনে কিন্তু আছে। সো হাসিনাকে তারা ফেরত দিবে, এটা হওয়ার চান্সেস খুব কম। দিস ইজ নট 81, এটা 2026। এবং 81-এ যেটা হয়েছিল, সে যে গল্প দিয়ে, তখন ইন্টারনেট ছিল না, পৃথিবী এত আগে ছিল না, সে যে গল্প দিয়েছিল যে তাকে আসলে আসতে দেওয়া হচ্ছে না, সেটা তো আসলে সত্য না। সে 79 সালেও পাসপোর্ট রিনিউ করেছিল দিল্লির এম্বাসি থেকে, মানে তার পাসপোর্ট ছিল, সে পাসপোর্ট নিয়েছিল। এখন তার কাছে পাসপোর্টও নাই এবং সে হচ্ছে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গণহত্যার অভিযোগে। হুম। অতএব তার নর্মালি আসার কোনো ফ্যাক্টর এখানে নেই। এখানে জিনিসটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে দুইটা কারণে হতে পারে। তার দিক থেকে যে আমি ধারণা করছি যে তার সম্মতিতেই এটা প্রকাশ হয়েছে। তার দিক থেকে যেটা হয়েছে যে এই যে তাদের যে কি যেন প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, এই প্রতিষ্ঠাবার্ষিকীর মধ্যে তারা একটা বিরাট হুঙ্কার তুলছিল। এই হুঙ্কারটা তো মিজারেবলি ফেল করছে। এখন দেখা যাচ্ছে যে কিচ্ছু নাই তাদের, এবং তাদের নেতারা লাগাতারভাবে দিল্লিতে, কলকাতাতে বিলাসবহুল জীবনযাপন করতেছে এবং ইউরোপ আমেরিকাতে তো ইউরোপ, বটেই দুবাই। বিলাসবহুল জীবনযাপন করতেছে। লক্ষ লক্ষ কোটি টাকা এখান থেকে লুট করে নিয়ে গেছে। ইন্টারেস্টিং, মানে গুরুত্বপূর্ণ জায়গা যেটা, সেটা হচ্ছে যে হাসিনা আসা কিংবা আওয়ামী লীগ প্রশ্ন আমাদের দুইটা দিক থেকে দেখতে হবে। বাংলাদেশের জনগণের এবং আমরা যারা আসলে গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তি, দুইটা দিক আছে। এটা একটা হচ্ছে যে আওয়ামী লীগ দল হিসেবে, এটা রনি ভাই ইতিমধ্যে বলেছে, আওয়ামী লীগ দল হিসেবে সিদ্ধান্ত নিয়ে অস্ত্র হাতে তুলে আমাদের জনগণের উপরে গণহত্যা চালাইছে। দল হিসেবে তাকে বিচার করতে হবে, সিম্পল আলাপ। 2 নাম্বার জায়গা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের গত 50-55 বছরের বাংলাদেশের সার্বভৌমত্ব ইস্যু সভরেন্টি জায়গা থেকে যদি আপনি কল্পনা দেখেন বাংলাদেশকে, তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় সভরেন্টি থ্রেট হচ্ছে ইন্ডিয়া। এবং আওয়ামী লীগের পুরো এন্টায়ার ধরেন মনে করেন যে মানে লিডারশিপ, অলমোস্ট এন্টায়ার লিডারশিপ এখন অপারেট করতেছে হচ্ছে গিয়ে ইন্ডিয়া থেকে, কলকাতা, দিল্লি সহ বিভিন্ন জায়গা থেকে এন্টায়ার। আপনি একটা পরিষ্কার ব্যাপার যে ধরেন খোদ ইন্ডিয়াতে যদি পাকিস্তান মানে কি বলে যে মানে পাকিস্তানপন্থী কোনো দল, সেই দল যদি পাকিস্তানে বসে অপারেট করে, ইন্ডিয়াকে সেই দলকে রাজনীতি করতে দিবে? পাকিস্তান কি সেটা দিবে? সভরেন্টির প্রশ্ন। বাংলাদেশের আওয়ামী লীগকে বাংলাদেশকে সভরেন্টির কোশ্চেন থেকে দেখতে হবে। আওয়ামী লীগ এক হচ্ছে সে গণহত্যা করে গিয়েছে দল হিসেবে, এবং এই দলটা কমপ্লিটলি বাংলাদেশের সভরেন্টির জন্য হুমকি। সো বাংলাদেশের সভরেন্টি যারা চায়, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যারা অক্ষুণ্ণ রাখতে চায়, যে আমাদের যে ধরেন গ্রামের ভাইয়েরা যারা বিজিবির পিছনে লাঠি নিয়ে, দাও নিয়ে ধরেন দাঁড়িয়ে পড়ে পুশিন ঠেকাতে, কিংবা ধরেন বিএসএফ এর কোনো ধরনের অন্যায় কার্যক্রম ঠেকাতে, এই যে জনগোষ্ঠী পুরো বাংলাদেশ জুড়ে বিছিয়ে আছে, তাদেরকে ডিঙিয়ে অথবা তাদের লাশের উপর দিয়ে আওয়ামী লীগ কিংবা হাসিনাকে এখানে আসতে হবে। এর বাইরে কোনো অল্টারনেট নাই। সো ব্যাপারটা হচ্ছে যে ওইগুলো আপনি বাদ দেন। ব্যাপারটা হচ্ছে যে কোনো লিগেল এবং পলিটিক্যাল কোশ্চেনে আপনি আওয়ামী লীগ এবং ধরেন শেখ হাসিনাকে এখানে নর্মালাইজ করার কোনো স্কোপ নাই। তাকে প্রথমত ট্রায়াল ফেস করতে হবে, তাকে আপনার ধরেন দল হিসেবে ট্রায়াল ফেস করতে হবে, এবং দল হিসেবে ট্রায়াল ফেস করার পরেও যদি রাজনীতির ইস্যু থাকে, সেক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে তাদেরকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিয়ে। আপনি দেখেন এখন পর্যন্ত সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এবং গণতান্ত্রিক রাজনীতি মানে গণতন্ত্র মানে একটা উদার ব্যাপার, গণতন্ত্র একটা উদার জিনিস, কিন্তু গণতন্ত্র এত উদার না যে বন্দুক নিয়ে আসবে তার সাথে আমার টেবিলে বসে আলাপ করতে হবে। এটা গণতন্ত্র না। গণতন্ত্র হচ্ছে বন্দুক ছেড়ে মাপ চেয়ে কানে ধরে নাকে খত দিয়ে আপনি টেবিলে আসবেন, তারপরে আগে যে কাজ করছেন এগুলো ভুল স্বীকার করবেন, তারপরে টেবিলে বসে আমরা আলোচনা করব, যারা আমরা টেবিলে আসি, তারপরে গিয়ে এটার সিদ্ধান্ত হবে। তো দিল্লি বহুদূর। জি, যেটি ফরিদ ভাই বললেন যে বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে শেখ হাসিনাকে, বা এর আগে আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তখন তিনি কথা বলছিলেন, সাক্ষাৎকার দিচ্ছিলেন, তখনও অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে তার কথা বলা বন্ধ করার জন্য বারবার তৎপরতার কথা শুনেছি। কিন্তু এইবার যেটি তিনি ইন্টারভিউ দিলেন, এটা কি মানে যেটি ফরিদ ভাই বললেন যে সরকারের অনুমতি নিয়েই তো দিয়েছেন, তার মানে কি ভারত সরকারের মনে কিছু একটা চলছে?
হ্যাঁ, এখানে দেখেন শেখ হাসিনা বিকাম এ গ্লোবাল বার্ডেন। এর আগে আমরা শুনছি উনি কিন্তু দুবাইতে ল্যান্ড করার চেষ্টা করছিল, অন্য দেশে যাওয়ার চেষ্টা করছিল, ইভেন লন্ডনে যাচ্ছে, লন্ডনে যাওয়ার চেষ্টা করছে, ফলে কোথাও তাকে নেই। ভারত তাকে কোথাও ডাম্পিং করতে পারতেছে না। এটা এমন এক গার্বেজ। তো এখন এটা নিয়ে করবেটা কিসে? আবার বাংলাদেশের সাথে সম্পর্ক, পররাষ্ট্রনৈতিক বলেন, কূটনৈতিক সম্পর্ক বলেন, সিকিউরিটি ইস্যু বলেন, এই সব কিছুর কাটাটা তো এখন শেখ হাসিনা। এটা তো সলভ করতে হবে। সলভ করার ক্ষেত্রে তারা এবং বাংলাদেশ সরকার ডেফিনেটলি হাসিনাকে ফেরত আনতে চায়। এটা জনগণের দাবি, হাসিনাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হোক। প্রয়োজনে এরপরে কি করবে সরকার? ইন্টারপোল থেকে রেড অ্যালার্ট জারি করতে হবে, ইন্টারপোলের কাছে যেতে হবে সরকারের। তো ফলে এবং এই পুরা প্রক্রিয়াটা যখন হবে তখন আরেকটা ইন্ডিয়ার দিক থেকে একটা সমস্যা হয়েছে, গ্লোবাল আপনার কূটনৈতিক আপনার রেসে ইন্ডিয়া চরমভাবে ধরা খাচ্ছে। শুধু সাউথ এশিয়াতে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা রেজাল্ট সে পাইছে, হ্যাঁ, তার হাসিনা নির্ভর পররাষ্ট্রনীতি পরাজিত হয়েছে, শুধু সেটাই না, গ্লোবালি তার নাকের ডগার শত্রু রাষ্ট্র পাকিস্তান আপনার ইরান ইসরায়েল যুদ্ধের নেগোসিয়েট করতেছে, তার কথায় ট্রাম্প চুক্তি করতেছে ইসরায়েলের সাথে। সো এইখানে একটা একটা এই যে গ্লোবাল আপনার নতুন যে ডিনামিক্স, সেখানে ভারত এটা মানে কি বলবো যে আপনার খরচের খাতায় চলে গেছে, ভারতের কোনো সে নাই। ভারতের লোকজনরা আপনারা দেখছেন তো টকশোতে টেবিল চাপড়াচ্ছে রাগে ক্ষোভে, যে তারা তারা এই কূটনৈতিক গ্লোবাল পেরিফেরির মধ্যে, হ্যাঁ, আপনার দুধের শিশুর মতো গণ্য হচ্ছে, তাদের কেউ পাত্তা দিচ্ছে না। সো এই নানা প্রেশার, এই চাপগুলোর কারণে তো ভারত দেখতেছে যে এখান থেকে তার ফারা শুরু, সেটা হাসিনা আগে এটা দিয়া কাটায় উঠে তারপরে আস্তে আস্তে ফিরতে, ফলে তার পুরা কোর্সটাকে রিকল করার স্বার্থে তাকে এই বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে। আর হাসিনার জন্য এটা টু-লেট সিদ্ধান্ত। এখন তো অলরেডি পুনর্বাসিত হয়ে গেছে। আওয়ামী লীগের যারা অপরাধ করে নাই কিন্তু আওয়ামী লীগ করতো, রাজনীতি মনে করতো, তারা তো এই নির্বাচনের মধ্য দিয়ে পোস্ট আওয়ামী লীগের রাতে প্রবেশ করে গেছে। তারপরেও এখানে আওয়ামী লীগকে নর্মালাইজ করার যে ধরনের সাংস্কৃতিক প্রগতিশীল প্রচেষ্টা, সেগুলোর জন্য তো প্রিন্স ভাইরা আছে দেশে। আপনার যদি সাংস্কৃতিক ধরেন আপনি একজন প্রগতিশীল সংস্কৃতি চর্চা করবেন, ইয়ে করবেন, সেটার জন্য এখানে একটা ডেমোক্রেটিক সরকার আছে, সেটাও যদি না পোষায়, এখানে প্রোগ্রেসিভ ফোর্স আছে তো, রাজনীতি করতেছে তো, তারা আপনাদের শেল্টার দিবে, সমস্যা নাই তো। প্রিন্স ভাইয়ের দায়িত্ব হ্যাপিলি তুলে নিবে, আওয়ামী লীগের এই জন্য কোনো দরকার নেই। ফলে আপনারা যারা আওয়ামী লীগকে রাজনীতি মনে করেন, হ্যাঁ, এই যে ধরেন কয়েকদিন আগে শাওনের মতো লোকজন কথাবার্তা বললে বা ইয়া করে, দরকার নেই তো। এখানে গণতন্ত্র মনা, প্রোগ্রেসিভ, কালচারালি খুবই রিচ এরকম পলিটিক্যাল পার্টি আছে, হ্যাঁ, প্রিন্স ভাইয়ের আছে, আর অনেকেই আছে। তো তারা আপনাদের প্রোটেক্ট করবে, কোনো সমস্যা নেই। আওয়ামী লীগের ভূত থেকে আপনারা নামেন। আরেকটা হলো এখানে যদি হাসিনা ফিরেও, সেইখানে সেটাকে দেখা হবে তো, মানে অ্যারেস্ট হিসাবে জেলে থাকুক, ফাঁসি হোক, যাই হোক, পুরা প্রক্রিয়াটাকেই তো দেখা হবে যে ইন্ডিয়ান অ্যাসেট হিসাবে দেখা হবে। এবং সেক্ষেত্রে ইন্ডিয়ার ব্যাপারে এখানে তো একটা ফয়সালা হয়ে গেছে। বাংলাদেশে ভারত এখন এখানে বলটা আসলে ভারতের কোর্টে। ভারতকে পুরা কোর্সটা রিরাইট করতে হবে, রিথিঙ্কিং করতে হবে। এটা ভারতের থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে তাদের লেখালেখি যদি আপনারা পড়েন, তাদের গবেষণাগুলো যদি দেখেন, তারা প্রত্যেকে বলতেছে যে বাংলাদেশের ক্ষেত্রে তাদের পররাষ্ট্রনীতিটা ভুল ছিল, যার খেসারতটা তারা শুধু সাউথ এশিয়া, বাংলাদেশ ভারত রিলেশনে দিচ্ছে তা না, গ্লোবালি দিতে হচ্ছে তাদের আজকে। তো এই জন্য তার দরকার হইল এখানে পুরা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমাদের বাংলাদেশ, দেখেন পররাষ্ট্রনীতির মূল কথাটা কি, ভারত বিরোধিতা করা তো আমাদের কালচার না। আমাদের মূল সমস্যাটা কোথায় ভারতের সাথে? সমস্যাটা হইল ভারত আমাদেরকে হিউমিলেট করে, ভারত আমার মর্যাদা বোধকে আহত করে। আমার পররাষ্ট্রনীতি শুরু হবে, আপনি তো আগে আমাকে রিকগনিশন দেবেন, আমাকে রেসপেক্ট করবেন, কিন্তু আপনি আমাকে হিউমিলেট করার মধ্য দিয়ে আবার বন্ধুত্বের কথা বলতে পারেন না। আর বন্ধুত্ব নিয়ে এটা ছোটবেলার থেকে ওয়াজ করতেছি, এনিমি পারসেপশনের উপর স্টেট ডেভেলপ হয়, ফ্রেন্ড পারসেপশনের উপর না। একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্র থেকে যে আলাদা হয়, ভাষা সংস্কৃতি এক থাকলেও সেটা এনিমি পারসেপশনের কারণে হয়, নট ফ্রেন্ড পারসেপশন। তারপরে আমরা বন্ধুত্ব করব। আমি ধৈর্য নিব যে প্রত্যেক রাষ্ট্রে আমার জন্য থ্রেট, হুমকি, এটা ধৈর্য নিয়ে আমি বন্ধুত্ব করব, শিক্ষা, বাণিজ্য, অর্থনীতি এগুলি বাড়ানোর আয়োজন করব। বন্ধু ধৈর্য নিয়ে পৃথিবীতে কোনো রাষ্ট্র ফাংশন করে না। এটা ফাউন্ডেশনাল সমস্যা আমাদের এখানে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে করে দেওয়া হয়েছে 50 বছর ধরে। এটা চেঞ্জ করতে হবে। ফলে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আপনার এখানে আওয়ামী লীগের ব্যাপারে পলিটিক্যালি আওয়ামী লীগ, যেটা আমরা শুরু থেকে 5 তারিখের পরেই আমরা যেটা বলছিলাম, আগামী দিনের বাংলাদেশ এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। এখানে আওয়ামী লীগের ফেরার প্রশ্নটার সবচেয়ে বড় কারণটা কি জানেন? কেন আওয়ামী লীগের রাজনীতি আর মানুষ করবেন? আওয়ামী লীগই করবেন, আওয়ামী লীগের রাজনীতি কারে দিয়ে করবেন? কেন করবে না? কারণ এখানে একটা ডেমোক্রেটিক পলিটিক্স যখন শুরু হবে, যখন আওয়ামী লীগের যারা সমর্থক
তাদেরকেও যখন আমরা প্রোটেক্ট করব সমর্থক অপরাধীদের বিচার করে প্রোটেক্ট করা, আমরা রিকনসিলিয়েশনের কথা এই জন্য বলছিলাম, তখন তারা দেখবে যে রাজনীতি এবং আওয়ামী লীগ আলাদা জিনিস। এবং এখানে যখন মানুষের মর্যাদাবোধ, আপনার সাংস্কৃতিক ফেথ ফ্রিডম এগুলো যখন নিশ্চিত করা হবে, এমনিতেই কাঠামোগত আওয়ামী লীগের যে ট্রাইবাল আপনার সন্ত্রাসবাদী রাজনীতির যে কাঠামো, সেটাই ইরেলেভেন্ট হয়ে যাবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আপনি ধরেন এই মুঘল আমলের পয়সা, ধরেন মুঘল আমলের ভান্ডার, যদি শাহজাহানের ভান্ডার যদি আমি আপনার এখন লিখে দিই, এটা নিয়ে আপনি গেলে তো একটা পাউরুটিও কিনতে পারবেন না, কোনো লাভ নেই। ওই সময় তো অনেক বিশাল ছিল, একটা মোহর পাইলেই আপনি রাজ্য কিনা ফেলতে পারতেন অর্ধেক, কিন্তু এখন এটা অচল। আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী সংগঠন, মাওলানা ভাসানী জন্ম দিয়েছে, প্রতিষ্ঠা করেছে, এইটার অর্ধেক জানাজা শেখ মুজিব বাকশাল কায়েম করার মধ্যে দিয়ে করছে, আর বাকি কফিনের শেষ পের একটা হাসিনা ফেসিবাদ কায়েম করার মধ্যে দিয়ে করছে। তো ঐতিহ্যবাহী সংগঠন কেউ অস্বীকার করতেছে না, কিন্তু ঐতিহ্যেরও শেষ আছে, শুরু আছে যেমন শেষ আছে, শেষ হয়েছে তো। এখন এখানে নতুন রাজনৈতিক কাঠামো তৈরি হয়েছে, এনসিপি গণঅভ্যুত্থানের শক্তি আমরা অনেক সমালোচনা করি, জামাতের আমরা অনেক সমালোচনা করি, জামাত আমাদের অনেক নিন্দা করে, ওকে ফাইন। এখানে তো কোনো স্পেস ফাঁকা নাই, স্পেস অ্যান্ড পাওয়ারের তর্ক আছে আপনার, এটা আপনার কাল স্মিথের, যাই হোক, সেখানে স্পেস বসে থাকে না। আওয়ামী লীগ এটা ফেল করছে, তার প্রথমে রিকগনিশন করা উচিত ছিল। আর একটা প্রিন্স ভাই সুন্দর আলোচনা করছে যে এখানে হাসিনা চইলা যাবে, হাসিনা হেলিকপ্টারে করে হাসিনাকে ভারত পাঠানোর জন্য তো গণঅভ্যুত্থান হয় নাই, হাসিনাকে বিচারের আওতায় আনা, পরাজিত করার জন্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে যাত্রা শুরু করছিল 5 তারিখে। এবং যাত্রা শুরু করতে গিয়ে তখনও আপনার অনেক মানুষকে বিভিন্ন পয়েন্টে গুলি করে মারা হয়েছে, দুপুর পর্যন্ত খবর নাই যে হাসিনা পালাইছে, বিকেল পর্যন্ত, সাভারে সন্ধ্যা পর্যন্ত গুলাগুলি হয়েছে। সো আপনার এই পুরা প্রক্রিয়াটা তো হাসিনাকে পালাই দেওয়ার জন্য করা হয়নি, হাসিনাকে এখানে আমরা ধৈর্য রেখা বিচারের আওতায় আনতেছি। জনগণ বিজয় অর্জন করেছিল, পরাজিতকে তাদের কাছে রাখার জন্য। ফলে এই পুরা প্রক্রিয়াটার মধ্যে একটাই সমস্যা শুধু, সেটা হলো যে এই যে আওয়ামী লীগকে নর্মালাইজ করার যে কালচারাল যুক্তি, তারপরে মাইনরিটি, এই প্রশ্নটা বলে শেষ করি। এই যে মাইনরিটি, হিন্দু মেয়েদের ইজ্জত নষ্ট করা, তাদের অসম্মান করা, জমি জামা দখল করার ক্ষেত্রে আওয়ামী লীগের চেয়ে আগার নতুন কেউ নেই বাংলাদেশে। এই ভুল তো এতদিনে ভাঙার কথা। তো ফলে সেক্ষেত্রে বাংলাদেশের যারা আওয়ামী লীগ দেখেন পরাজিত হলে আওয়ামী লীগ 3টা কার্ড খেলে, হ্যাঁ, সবসময় বিপদে পড়লে। এক হলো বঙ্গবন্ধু কার্ড, মুজিব কার্ড, আরেকটা হলো সাংস্কৃতিক কার্ড, আরেকটা হলো মাইনরিটি কার্ড। এই কার্ডগুলো আমরা জানি, এই কার্ডগুলো এখন অচল হয়ে গেছে, কারণ এই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম বিভিন্ন বিশ্বাসের লোক। প্রিন্স ভাই যেটি ফরিদ ভাই বললেন যে হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের রাজনীতি এইটা করতে পারবে কি পারবে না, দুটি অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। একটি হচ্ছে জনগণ কি চায়, আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। সার্বভৌমত্বের প্রশ্ন বলতে তিনি যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটি আপনি বলবেন। আর রনি ভাই যেটি বললেন যে এখন বর্তমানে যে রাজনীতি চলছে, বিএনপি বলেন, এনসিপি, জামাত, তারা যেভাবে রাজনীতি করছে, এই সময়ে এসে আওয়ামী লীগের রাজনীতি করার মতো স্পেসও তিনি দেখেন না। না, দুটো বিষয়ে একেবারেই আমার মনে হয় নির্মোহভাবে যদি আলোচনা করেন, এটা তো খুবই কারেক্ট। নির্ভর করবে আসলে জনগণের উপরে শেষ ব্যাপারে, এটা খেয়াল করেন। কারণ এটা যে যত কথা বলুক না কেন, ধরুন 5 তারিখে যে অভূতপূর্ব গণঅভ্যুত্থানটা সংগঠিত হলো, যেটা আমরা দীর্ঘদিন ধরে লড়াইয়ের মধ্যে ছিলাম, এটা তো আর 36 দিনের ব্যাপার না, এটা তো 1 যুগেরও বেশি সময় ধরে, প্রায় 1.5 যুগ ধরে এই সংগ্রামটা আমরা করছিলাম। কিন্তু যেভাবে ওই সময় স্পার্ক করলো এবং জনগণ যদি ওইভাবে মাঠে না আসতো, তাহলে এই পরিণতি কিন্তু জিনিসটা হতো না। এখন এটা বলতে পারি আমরা যে হ্যাঁ, জনগণ এটা নেমে আসার ক্ষেত্রে যদি সেনাবাহিনী এটা করতো, অন্য জায়গাটা করতো, সেটা অন্য আলোচনা, তাতে হয়তো মেবি আরেকটু দীর্ঘায়িত হতে পারতো। কিন্তু জনগণের উপরই সব নির্ভর করছে, এটা মনে রাখতে হবে। তাহলে অবশ্যই আমি যার জন্য কিন্তু আগের পার্টে বলেছি, এটা কখন হচ্ছে, যদি আসার ব্যাপার আনা বলেন, যাই বলেন, ঠিক ওই সময়ের দেশের পরিস্থিতি এবং জনগণের মনোভাবের উপরে কিন্তু নির্ভর করবে। কারণ আমরা যখন আজকে আলোচনা করছি, তাতে প্রধানত গণঅভ্যুত্থান, তারপরের পরিস্থিতি এবং এখনকার কিছুটা, সেইটাকে ধরেই কিন্তু আমাদের বলতে হচ্ছে। আমরা তো আর জানি না, যদি কথার কথা, যদিও আমি এটাকে মানে আলোচনার এজেন্ডাই মনে করি না, তারপরে আমি ডিসেম্বর শব্দটা আপনি আলোচনা তুলছেন বলে বলি। আফটার 6 মান্থ আমি তো জনগণের পরিস্থিতি কি দাঁড়াবে বলা যায় না, এটা খেয়াল রাখতে হবে। অবশ্যই জনগণের পরিস্থিতির উপরে নির্ভর করবে, যার জন্য আমি কিন্তু যখন এই যে 3rd পয়েন্ট বলেছি, সরকারের ভূমিকার কথা যখন বলেছি,
কিন্তু সেই সরকারের ভূমিকা এবং সাথে বলেছি জনগণের মনোভাব কি হবে, এটা একটা অবশ্যই, এটা হচ্ছে কি মূল ফ্যাক্টর। এবং উনি যেটা বললেন, আমি যদিও সাক্ষাৎকারটা আসলেই পুরোটা পড়ি নাই, সুতরাং ওনার ফরিদের কথায় যেটা শুনলাম যে কি বলেন, কোন বলছে জনগণ যদি চাইবে। মনে করে ফাঁক তো রাখছেই, তাইলে আর ওটা বলার অপেক্ষা রাখে না। এইটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় বলি, যেটা এখানে রনি বলতে চাইলেন, জেনারেলি যদি ওইটা সত্য হতো তাহলে আমাকে ব্যক্তিগতভাবে যদি বলেন আমি তো অনেক খুশি হতাম। আমি অনেক খুশির কথাটা কেন বলছি, আমি যদি ওনার কথা বলি, আমি ওনারটাকেই বলছি যে বাংলাদেশ আফটার গণ অভ্যুত্থান এখন যেভাবে এখন রাজনীতিতে সাজানো হয়েছে, তাতে করে তাদের আর কোনো স্পেস নাই। এমনকি উনি এটা বলার চেষ্টা করেছেন, কেউ যদি তার কালচারাল ডোমিনেশন বা অন্যান্য বিষয়গুলো বলেন, এখানে তো অনেকগুলো প্রোগ্রেসিভ ফোর্স আছে, তাদের কাছেও যেতে পারে। ওনার ভাষায় উনি বলেছেন, আমি যদিও পরেরটার সাথে মিলছি না, কারণ এটা ওই লায়াবিলিটি কে নেবে? ওই লায়াবিলিটি নিয়ে লেফটদের কাজও না, পরিষ্কার কথা। লেফটদের কাজ তার নিজস্ব অর্গান করা, অন্য জায়গাটা না, যেটা বরঞ্চ ওই লায়াবিলিটি দেখবেন ক্ষমতাশ্রয় ওটা জামাত করে, বিএনপি করে, অন্যরা করে, এমনকি এনসিপিও করে বলে আমরা দেখি। আমি ওই আলোচনায় ঢুকছি না, কিন্তু এইটা আমি মনে করি যে না, এখনো যদি আজকে আমাকে বলেন এই রাজনীতির স্পেসটা আমরা পূরণ করতে পেরেছি, যেটা করা দরকার আমি মনে করি। এবং আমরা তো লেফট অনেকদিন ধরে বলতেছিলাম যে বাংলাদেশে একেবারে শাসক গোষ্ঠীর যে দ্বিদলীয় ধারা নানাভাবে এমনভাবে হয় যে ওই দেশি বিদেশি গোষ্ঠী তারা মনে করে যে সরকারে থাকবে সেও তার লোক, বিরোধী দলে যে থাকবে সেও তার লোক। সুতরাং এটা অল্টারনেট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ ফোর্স দরকার, সেটা কিন্তু এখন হয়নি। বরঞ্চ এইখানে যতই আমরা একটা পজিটিভ চিন্তা করি না কেন, একটু মনে রাখতে হবে যে আমাদের যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, যারা কিন্তু এখনো আদালতেও সেটা প্রমাণিত, সেই শক্তি এখানে বহল তবিয়াতে আছে, তারা পার্লামেন্টে আছে, বিরোধী দল হিসাবে আছে। এবং আপনি অন্য একটা বিচারের জায়গাটা অবশ্যই বিচার করতে হবে, এটা নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এত বড় হত্যাযজ্ঞ এবং এই ঘটনা, এটা তো নতুন করে এটা নিয়ে আলোচনার আমি কিছু দেখি না। কিন্তু এই শক্তি যেটাকে আমরা অপশক্তি বলি, তার বিচারের প্রশ্ন, তাদের যে সাম্প্রতিক ভূমিকা এবং তাদের উপরে দাঁড়িয়ে এইখানে যে একটা উগ্র মানে জঙ্গি পন্থার যে উদ্ভাবনের জায়গাটা করছে, সেইটার মধ্য দিয়ে কিন্তু পুরো রাজনীতিটাই একটা ডেমোক্রেটিক আবহাওয়ার মধ্যে চলে আসছে, এমনটি কিন্তু এখনো দেখছি না। কিন্তু সেইটা আমাদের কামনা, যদি ওই রকম একটা জায়গায় আসতে পারি তাহলে অন্ততপক্ষে আমি তো খুবই ভালো দেখি। এবং সেটাই কিন্তু আমরা চাই, আমাদের আকাঙ্ক্ষাও তাই চাই যে অন্ততপক্ষে একটা ডেমোক্রেটিক ফোর্স, তার মতো মানে একটা না, মানে ফোর্স বলতে আমি একটা দল মিন করছি না, নানা দল মিলিয়ে তারা যদি আসে তাহলে সেই জায়গাটাই কিন্তু আপনি একটা ভালো জায়গায় যাবে। এইখানে প্রসঙ্গক্রমে দেখবেন যে দুইজনের আলোচনায় একটা জায়গায় আসছে, আমি যদি ছোট্ট করেও বুঝে থাকি, উনি তো প্রথম দিন থেকেই বলেন, আমি যেটা শুনেছি আফটার গণ অভ্যুত্থান, যে একটা রিকনসিলিয়েশনের কথা। ওনারাও যখন কথা বলেন তখন কিন্তু দেখবেন শেষে এসে বলছে যে মিনিমাম তো উপলব্ধি নাই। কথা তো সত্য, এ তো আর বলার অপেক্ষা রাখে না। বরঞ্চ অনেক প্রভেটিভ কথা যেটা আসছে, সেইটা কিন্তু বরঞ্চ যদি কারোর মনের মধ্যে কোনোভাবে কোনো সফট কর্নার থাকে, সেইটাকে কোনো সুযোগ আর রাখছে না কিন্তু। সুতরাং আমি ওইটাকে, যার জন্য আমি প্রথমেও বললাম, আমার এজেন্ডাটা বরঞ্চ হচ্ছে দেশের পরিস্থিতি কীভাবে হয়তো ডেমোক্রেটিক পজিশনটাকে নিয়ে আসা যায়, সেটাই প্রধান। এবং ওই শক্তির এইখানে যদি কখনো সুযোগটা কিছু পায়, সেটা পাবে কিসের উপরে দাঁড়িয়ে জানেন? এই যে আমাদের যে ন্যূনতম গণতন্ত্রের পথে যাত্রা যেটা করছি, তার মধ্যে একটা প্রধান দায় হচ্ছে সরকার যারা ক্ষমতাসীন আছে, যদি তারা চরমভাবে কোনো ব্যর্থতার পরিচয় দেয়। কারণ বাংলাদেশ, মনে রেখেন, আমাদের বাঙালিদের নানা ধরনের চরিত্র আছে, ভালো মন্দ মিলায়। আমরা যেমন অতি দ্রুততার সাথে অনেক কিছু করি, দ্রুততার সাথে ভুলেও যাই, এটা মনে রাখতে হবে। সুতরাং যখন একটা বড় আকাঙ্ক্ষার মধ্যে যখন দেখলাম আকাঙ্ক্ষা আশা হতো, তখন হয়তো দেখবেন বললাম যে আরে এর থেকে আগেই ভালো ছিল, তখন কিন্তু অগ্র পশ্চাৎ এতদিনকের এই 15-16 বছরের হিসাবটা আর কিন্তু মনে থাকে না, আর অন্য কিছু থাকবে না। সুতরাং এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, আমরা যে ন্যূনতম গণতন্ত্রের পথে, যেটা আমি ন্যূনতম গণতন্ত্র শব্দটা প্রথম দিন থেকে বলছি, এখনো মনে করি যে হাঁটার শুরুটা করেছি, এবং বাংলাদেশ তার ফান্ডামেন্টাল জায়গায় ঠিক রেখে যে অপকর্মগুলো এই স্বাধীনতার বিজয়ের এই যে পরগুলো সংগঠিত হয়েছে, সেইগুলো দূর করার মধ্য দিয়ে, কালকেই হয়ে যাবে আমি তা বলছি না, এইটা দূর করে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা, জনগণের অধিকারের স্বীকৃতি দেওয়া এবং জনগণকে আস্থায় নিয়ে তার কার্যক্রমকে অগ্রসর করে নিয়ে যাওয়া, এই কাজটা যদি করতে পারি
তাহলে দেখবেন এই অপশক্তি, অপতৎপরতা, তার বাইরে বরঞ্চ আমরা গণতন্ত্রের দিকে আগায় যাওয়ার কাজটা করব, কেউ কোনো সুযোগ পাবে না। এমনকি ওই যে বিদেশি, আমি যে কথাটা আগেই বলেছি, তারাও যদি কোনো কিছু করার চেষ্টা করে জনগণই রুখে দাঁড়াবে। সেইটা না হলে আরেকটা খালি কথাটা বলেই তুলে রাখি, মনে রাখবেন এইখানে যে বার্গেনিং এর কথা, একটা দেশ অন্যটা হলো খুবই, সেটা নিয়ে তো কোনো দ্বিমত নেই, এটা খুবই স্বাভাবিক, এটা তারা করবে। কিন্তু আমি তো দেখি যে বার্গেনিং এর জায়গাটা শুধুমাত্র আজকে ইন্ডিয়ার হাতে থাকছে না, এটা চলে যাচ্ছে সাম্রাজ্যবাদ, আমেরিকা এবং অন্যান্য জায়গাগুলোতে। সুতরাং বাংলাদেশ একটা ভূ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে একটা বড় সংকটে পড়বে যদি আমাদের জনগণের অধিকার এবং গণতান্ত্রিক ধারাকে, যেটাকে, যে পথে আমরা হাঁটছি সেটাকে সুপ্রতিষ্ঠিত করার ধারায় না যেতে পারি। এবং আমাদের নানাভাবেই এই জায়গার সাথে সম্পৃক্ত হয়ে আছে যে উগ্র শক্তি, তাদেরকেও যদি আমরা প্রতিহত করার কাজটা না করতে পারি, তাহলে দেখবেন অন্যরা এই সুযোগটাই নেওয়ার চেষ্টা করবে। জি, ফরিদ ভাই, এর আগে আপনি বলছিলেন যে আসলে ওনার তো ফিরে আসার কোনো কথা না, ওনাকে ধরে আনতে হবে। এখন এই ক্ষেত্রে সরকারের ভূমিকাটা কি হতে পারে? আর যেটি প্রিন্স ভাই বললেন যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হতে পারে যদি সরকার ব্যর্থ হয়, বা বর্তমানে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর ভূমিকার উপর অনেকটা নির্ভর করে। আর লাস্টে যেটি বললেন যে আসলে বার্গেনিংয়ের জায়গা শুধুমাত্র এখন আর ভারতের হাতে নাই, সাম্রাজ্যবাদী অনেক শক্তি সেই সুযোগটাও নিতে পারে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে। না, প্রথমটা বলি, সরকারের তো সরকার অলরেডি বিভিন্ন বক্তব্য দিয়েছেন অলরেডি। সরকারের এই জায়গাটা আমরা মনে করি যে আরো জোরালোভাবে এই জায়গাটায় ভূমিকা রাখা দরকার সরকারের। যে আমাদের তো ইন্ডিয়ার সাথে বন্দি বিনিময় চুক্তি আছে, তো এক যে বন্দি হিসেবে তার ব্যাপারে মানে সে তো এখানে কনভিক্টেড, তাকে ফিরিয়ে এনে এখানে মানে ট্রায়াল ফেস করা, তো এইটা আমাদের জন্য ধরেন একেবারে আমাদের একটা প্রাইম কাজ জুলাইয়ের পরে। সেটা মানে আপনাকে এই বিচারের মধ্য দিয়ে, বিচারের ব্যাপারটা কি, বিচারটা হচ্ছে যে একটা তো হচ্ছে আপনি বিচার করলেন, যে অপরাধ করলেন সে বিচার পাইলো, মানে তার উপরে বিচার করলেন, এবং যারা অপরাধের শিকার হলেন, যারা ভিকটিমদের এদের মধ্য দিয়ে এক ধরনের হয়, হিলিং হয়। আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে বিচার যখন একটা সমাজে প্রতিষ্ঠা করে, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলি না, ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন বিচার হয় অন্যরা বুঝতে পারে যে না এরকম বিচারের নজির আছে, তখন ভবিষ্যতে কেউ এই ধরনের কাজ করার ব্যাপারে আরো সতর্ক হয়। এটি কিন্তু বিচারের মোটা দাগে বিচারের জায়গাটা। তো সেই বিচারের মুখোমুখি করতে হবে, এই যারা অপরাধী তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, এবং দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। খুব সিম্পল, এইটা সরকারকে খুব সিরিয়াসলি এর জন্য ভূমিকা নিতে হবে। তার জন্য যদি সরকারের কোনো ধরনের কোনো কি বলে যে অক্ষমতা কিংবা কোনো দুর্বলতা থাকে, যে ঠিক আছে তাদের কোনো একটা কাজ করতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে সরকারকে আমি মনে করি যে বিরোধী দল সহ অনেকেই সহযোগিতা করার জন্য মানে প্রস্তুত আছে। কারণ আপনি জেনে থাকবেন যে যখন জুলাই চলতেছে, মানে 5ই আগস্টের আগে ইতিমধ্যে কিন্তু ইন্টারন্যাশনাল মানে আইসিসিতে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা, ওইখানে কিন্তু মানে আপিল করার জন্য, মানে ওইখানে কেস করার জন্য আমাদের লোকজন কিন্তু রেডি হয়ে গেছিল। যদি কোনো কারণে না হতো তাহলে আমরা ওইখানে কেস করতে হইতো। সো আমাদের এই ধরনের মানে প্রিপারেশন আছে। সরকার চাইলে যে কারো কাছ থেকে এই সহযোগিতা নিয়ে এটা করতে পারে। এই ব্যাপারে সরকারকে খুব সিরিয়াসলি স্ট্রিক্টলি ভূমিকা নিতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে এইটা সাম্রাজ্যবাদীদের টুল হয়ে গেছে কিনা, এইটা হ্যাঁ, এটা একটা জিনিস হচ্ছে, আমি বললাম তো যে ইন্ডিয়ার জন্য এটা একটা কার্ড, হাসিনা হচ্ছে ইন্ডিয়ার জন্য একটা কার্ড। এখন ধরেন মনে করেন যে চায়নাতে প্রধানমন্ত্রী মালয়েশিয়া হয়ে চায়না সফর করে এসছেন, ইন্ডিয়ার সাথে ধরেন এখনো এরকম কিছু নাই, তো স্বাভাবিকভাবেই মানে আবার চায়নার এখানে শোনা যাচ্ছে তিস্তা প্রকল্প সহ যেগুলো ইন্ডিয়ার কিছু ইন্টারেস্টেড ইস্যু আছে, এই ধরনের ব্যাপার আছে। আরেকটা বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে চায়না হচ্ছে গিয়ে সাধারণত আমরা দেখি হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট পার্টনার কিংবা ইকোনমিক পার্টনার হিসেবে সাধারণত চায়না পৃথিবীর অন্যান্য দেশগুলোর সাথে। কিন্তু এইবার যে জয়েন্ট যে ডিক্লারেশন, এই ডিক্লারেশনটা যদি আপনি দেখেন, এখানে আসলে এটা একটা পলিটিক্যাল ডিক্লারেশন। তো বোঝা যাচ্ছে চায়নার সাথে একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতেছে, এবং শুধু ইকোনমি না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে চায়নার সাথে যে রোডস অ্যান্ড যে ইয়েটা বার্মা হয়ে, হ্যাঁ, ওইখানে কিন্তু ধরেন ওইটাও কিন্তু ইন্ডিয়ার জন্য একটা চ্যালেঞ্জিং ইস্যু। তো এখানে একটা জিও পলিটিক্যাল ইস্যু তো আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে চায়নার সাথে যদি এত ভালো সম্পর্ক হয়ে যায় বাংলাদেশ সরকারের, এদিকে পাকিস্তান হচ্ছে যে ধরেন ইন্টারন্যাশনালি একটা প্লেয়ার হয়ে গেছে, যেটা একটু আগে রনি ভাই বললেন, তো এইটার মধ্য দিয়ে তো ইন্ডিয়া তো আসলে খুব কর্নার জায়গাতে আছে। এখন তার তো বাংলাদেশ প্রশ্নকে বিভিন্ন রকম কার্ড খেলতে হবে বাংলাদেশ প্রশ্ন। তো এইটা একটা কার্ড হতে পারে, এরকম হতে পারে, এটা আমি ঠিক জানি না। কিন্তু আমাদের জায়গা থেকে যেটা দেখার ব্যাপার সেটা হচ্ছে সে একজন কনভিক্টেড, তার বিরুদ্ধে ধরেন রায় আছে এবং বন্দি,
তাকে ফেরত এনে বিচার করতে হবে, খুব সিম্পল, আমাদের এর বাইরে যাওয়ার কোনো ব্যাপার নেই। আর আওয়ামী লীগ প্রশ্নটাকে একটা হচ্ছে যে আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করার ক্ষেত্রে আমরা মোটা দাগে একমত আছি, এই একমতটাকে কাজে লাগে তাকে বিচার করতে হবে। এরপরে বিচারের পরে কি হবে না হবে সেগুলো তো পরের প্রশ্ন। বিচার আমরা তো আমাদের যেটা আন্দোলন ছিল যে বিচার চলাকালীন সময় তার কার্যক্রম নিষিদ্ধ থাকবে। লেটস কোর্ট ডিসাইড করুক, এটা নিয়ে তো আমরা কোনো ইয়ে করছি না, কিন্তু ট্রায়ালটা ফেস করতে হবে। ট্রায়াল ফেস না করে আপনি এখানে কার্যক্রম করতে পারবেন না, খুব সিম্পল। আরেকটা ব্যাপার হচ্ছে যে কার্যক্রম করার ক্ষেত্রে আপনি যদি কোনো সন্ত্রাসী তৎপরতা করেন, সেক্ষেত্রে তো বাংলাদেশে মানে আইন আছে। রাষ্ট্রীয় বাহিনী আছে, আইন কানুন আছে, তারা এটা দেখবে। সো এইগুলো নিয়ে আলাদা করে ধরেন মানে ইয়ে নিয়ে আরেকটা যেন আপনি কি বলছিলেন? না, আমি যেটা বলছিলাম যে আওয়ামী লীগ সুযোগ পেতে পারে যদি সরকার ব্যর্থ হয়, ও আচ্ছা, সরকারের ব্যর্থতার সাথে বা আওয়ামী লীগের রাজনৈতিক সুযোগের দলগুলোর ভূমিকা। হ্যাঁ না ঠিক আছে, এইটা একটা ধরেন ধারণা করা হয় সরকারের ব্যর্থতার সাথে আওয়ামী লীগের মানে সুযোগের ব্যাপারটা এত ইয়ে না। ধরেন সরকারের ব্যর্থতা বলতে কি, মানে ব্যর্থতা বলতে সরকারের কি কি ব্যর্থতা হতে পারে, মানে একটা তো হচ্ছে একটা ডেমোক্রেটিক মানে যাত্রা শুরু হয়েছে, নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার এসেছে 3টা টার্ম পরে, তো এবং এই সরকার তাদের মতো করে ধরেন কার্যক্রম, সরকারের বিভিন্ন জায়গায় ব্যর্থতা হতে পারে। ব্যর্থতা হলে ধরেন মনে করেন যে সিম্পল ডেমোক্রেটিক ফর্মে কি হয়, একটা ইলেকশন হওয়া অথবা একটা মধ্যবর্তী ইলেকশন হওয়া, পরে জনগণ যদি মনে করে যে না সরকার চালাতে পারতেছে না, অন্যদেরকে ক্ষমতা দেবে, খুব সিম্পল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সরকার ব্যর্থ হওয়া মানে এখানে একটা অরাজকতা তৈরি হবে, এক ধরনের সিচুয়েশন ক্রিয়েট হবে, এটার মধ্য দিয়ে যেটা হবে এই ধরনের ইস্যু এখনকার জন্য করাটা কঠিন। কারণ আপনি খেয়াল করেন যে 15-20 বছর ইভেন আমি তো বলি যে 81-এর পরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকে আসলে ধীরে ধীরে প্রত্যেকটা জায়গাতে যেভাবে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট পেনিট্রেট করতে পারছিল 40-50 বছর ধরে, এইটার এক ধরনের পরাজয় হয়েছে, পরাজয়ের আসলে জ্বালা আছে। পরাজয়ের পরে ধরেন মনে করেন যে পতন মানে যে পড়ে যায়, এটা পুরা আবার রাতারাতি ধরেন একইভাবে কি বল রিঅর্গানাইজ হওয়া এটা কঠিন। তো ব্যাপারটা যেটা হয়েছে যে এইখানে একটা তো তারা কোনো ধরনের কোনো একটা অস্থিতিশীলতা তৈরি করে এটা কইরা এইখানে ধরেন কি বলে যে ঘোলা পানিতে মাছ শিকার করা, এইটা একটা ইয়ে হতে পারে, এটা হওয়া কঠিন। কারণ আমরা যেহেতু পলিটিক্সের সাথে যুক্ত, আমাদের তো বিভিন্ন সেক্টরের মানুষের সাথে স্বাভাবিকভাবে একটা যোগাযোগ আছে। আমি আসলে যে সমস্ত জায়গাতে এই ঘটনা, যে সমস্ত জায়গায় তাদের পেনিট্রেশন ছিল, যে জায়গাগুলোতে তাদের ভূমিকা ছিল, সেই সমস্ত জায়গায় বহু মানুষজনের সাথে কথা বলে দেখছি, মানুষ এগুলো খুব পরিষ্কারভাবে বোঝে। ঠিক আছে, আমাদের মিলিটারি বলেন, পুলিশ বলেন, আমাদের প্রশাসন বলেন, ইভেন মিডিয়া বলেন, তারা পরিষ্কারভাবে বুঝে ভাই তোমার পেনিট্রেশনে আমি আর থাকবো না, ঠিক আছে, আমি আমার মতো করে চলবো, তুমি তোমার মতো থাকো, তোমার সাথে আমার রিলেশন আছে, মানে এই আমি দিল্লির কথা বলতেছি। তো সেই জায়গাটা আসলে এখন এটা দিবাস্বপ্ন, এটা আসলে এটা হবে না। এবং এইভাবে যদি কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, এটা আসলে বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। তো ওইটার মধ্য দিয়ে আসলে হচ্ছে না। রনি ভাই, প্রধানমন্ত্রী যে মালয়েশিয়া সফর, চীন সফর, এই প্রেক্ষাপটে শেখ হাসিনাকে দিয়ে ভারত কার্ড খেলতে পারে, মানে এরকম কিছু আপনার অনুমানই ছিল, এটা অবাক করার কিছু। ইভেন আপনি আনন্দবাজারের রিপোর্টিং এর ধরনগুলো যদি দেখেন, তাহলে আপনি আসল এই যন্ত্রণার কথাটা যেটা আপনি বুঝতে না, এটা সবচেয়ে পারফেক্ট ভিউ পাওয়ার জন্য আমি কষ্টটা চিন্তা করি। আনন্দবাজারের বিকল্প নাই তো, আপনি সবচেয়ে পারফেক্ট ভিউটা পাবেন। আপনি দেখেন সে কি লিখতেছে, একটি নয় দুটি নয় 24টি যুদ্ধ বিমান কিনলো আপনার চীনের কাছ থেকে। এটা মানে ওরা মনে করছিল এটা এই কলকাতার মাছের বাজার, যাবে বড় মাছ থেকে বলবো 250 গ্রাম দেন বা 150 গ্রাম দেন, এরকম মনে হচ্ছিল না, এরকম না ব্যাপারটা। তো আপনার এটা দুইটা আলাদা দেশ, ওইভাবে বিচার করতে হবে। আর যেটা এখানে আপনারা আলোচনা করলেন যে হ্যাঁ বাংলাদেশ, আরেকটা জিনিস আমরা খুব ভুলভাবে ব্যাখ্যা করি, সেটা হলো যে আপনি চায়নার সাথে গেছেন আমেরিকা শত্রু হবে বা ইন্ডিয়া শত্রু হবে। নো, এটা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমরা প্রবেশ করছি। আপনি দেখেন চায়নার সবচেয়ে ক্লোজ বন্ধুকে সাউথ এশিয়াতে পাকিস্তান। আচ্ছা, চায়নার সবচেয়ে বড় শত্রুকে সারা দুনিয়াতে আমেরিকা। তাহলে সেই চায়নার বন্ধুর মধ্যস্থতায় আমেরিকা নেগোশিয়েট করতেছে। তার মানে এই যে আমেরিকা চায়না বাইনারি করে যে আমরা চিন্তা করতাম, এটা তো বাস্তবে 2 পয়সার কোনো সত্যতা দেখা যাচ্ছে না। তার মানে এখানে আসলে পররাষ্ট্রনীতি এইভাবে অ্যাবসোলিউট এনিমিটি দিয়ে ফাংশন করে না। এখানে শত্রুতা যাই নাও, তারা নেগোসিয়েশন করে এবং আর্ট অফ নেগোসিয়েশনের মধ্যে দিয়ে উইন উইন সিচুয়েশনের মধ্যে দিয়ে কে কীভাবে বের হয়ে আসতে পারে, সেইটা হলো একটা ধরেন খুব গুরুত্বপূর্ণ জায়গা থাকে। আর ফেসিবাদের প্রশ্নে যেটা হলো যে ধরেন এখানে বাংলাদেশে এই সরকার ফেল করতেছে, কোনো কিছু দাঁড়াচ্ছে না, তারপরেও হাসিনা কথা কেউ বলবে না, তারপরেও আওয়ামী লীগ প্রাসঙ্গিক হবে না। ফলে আওয়ামী লীগ একমাত্র প্রাসঙ্গিক করার জন্য এই জন্য বারবার এখানে অস্থিরতা তৈরি করা হবে, একমাত্র সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হবে। এগুলো ছাড়া আর কেউ
হ্যাঁ, ওই আওয়ামী পিরিয়ডে জাহেলিয়াতের সাথে কেউ তুলনা করতে পারবে না, ওইদিকে কেউ যাবে না। এই জন্য যত অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হয় আমরা ইন্টারিমের আমলে দেখছি, এখনও আমরা দেখতেছি, এবং এখন আপনি দেখবেন যে নতুন কতগুলো ফ্যানাটিক প্রবণতা কিছু শুরু হয়েছে। হ্যাঁ, এই জঙ্গিবাদের হুজুক আপনারা শুনছেন না? বাংলাদেশে যখনই দেখবেন যে এখানে আপনার বিভিন্ন এজেন্সি অ্যাক্টিভ হয়ে গেছে, তখনই সবার আগে জঙ্গিবাদ চারদিকে আওয়াজ শোনা যাবে। এবং সেইখানে কিছু কিছু রাজনৈতিক দল তারা নিজেদের স্বার্থে সেখানে তারা আপনার স্বার্থ নেওয়ার জন্য এখানে পার্টিসিপেট করে এই ধরনের বয়ানে। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া বড় কোনো জঙ্গি সংগঠন নাই, এটা আগেও ছিল না, এখনও নাই। হ্যাঁ, ফ্যানাটিক প্রবণতা সব দলেই আছে, ফ্যানাটিক সমর্থক সব দলেই থাকে, কিন্তু সেইটা যদি আইনের শাসন নিশ্চিত করা হয় সেটা কমানো যায়। না, আওয়ামী লীগের রাজনীতির প্রসঙ্গ আসলে একটা ন্যারেটিভ সবসময় এসেছে 5 আগস্টের পরেও, যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে গণহত্যায় সহযোগিতা করে জামাত করতে পারলে আওয়ামী লীগ কেন পারবে না? আচ্ছা, জামাত করতে পারলে আওয়ামী লীগ কেন পারবে না, সেই সমস্যাটা কে সৃষ্টি করছে? আওয়ামী লীগই তো। আওয়ামী লীগ বিচার নিয়ে রাজনীতিটা করার মধ্য দিয়ে, জামাতকে ভিকটিম বানানোর মধ্য দিয়ে জামাতকে রিভাইভ করার দায় তো আওয়ামী লীগের। আমরা তো 100 বার আওয়ামী লীগ এই 71-এর গণহত্যার জন্য যারা দায়ী তাদের বিচার 10,000 বছর পরে হলেও যেই সমস্ত পরিবার ছিল তারা ছেড়ে দিবে, কেউ ছাড়বে না। কিন্তু সেই বিচারটা নিয়ে রাজনীতি করে এদেশকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দিয়ে এখন জামাতের সাথে নিজে দেখেন, আওয়ামী লীগের ভাগ্য জামাতের সাথে এক সূত্রে গাঁথা হয়ে গেছে আজকে। এবং যেমন জামাত যেরকম মনে করে যে 71 ছিল ভারতের ষড়যন্ত্র, আজকে আওয়ামী লীগ মনে করে 24 হলো আমেরিকার ষড়যন্ত্র, মনে করে না? একই রকম জিনিস, একই রকম সংগঠন দুইটা, এই জন্য একই রকম যুক্তি দেয়। এখানে 71 সালে জামাতের যে পজিশন, এই ব্যাপারে কোনো বিতর্কের অবকাশ নেই, এটা সবাই জানে। কিন্তু সেটার সাথে আওয়ামী লীগের পজিশনের ঐক্য কি দেখেন? 71 কি আওয়ামী লীগের ব্যাপার? আপনি একটা কথা আমি বারবার বলি, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা আর ওই সময়ের আওয়ামী লীগের বড় বড় নেতাদের তালিকা আপনি মিলাই দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন মুক্তিযুদ্ধে বামপন্থীদের অবদানকে আওয়ামী লীগ চিরদিন যেভাবে ভুলুণ্ঠিত করেছে, তারপরে করে এটাকে একটা আওয়ামী যুদ্ধে পরিণত করছে। এটা এখানে বাংলাদেশের বামপন্থী প্রগ্রেসিভ ফোর্স, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, সেনা, ইপিআর, ইপিজেড নানাভাবে যে এখানে জনযুদ্ধ ছিল, সেটাকে আওয়ামী লীগ কলুষিত করেছে। সেই কলুষিত করছে বইলা, হ্যাঁ, সেটা জামাত যেরকম বেনিফিট নিতে পারে না, একইভাবে জামাতের আওয়ামী লীগের 71 পজিশন ভুল ছিল বইলা আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতি ভালো হয়ে যাবে বা বৈধ হয়ে যাবে, এটার কোনো সুযোগ নেই। আমাদের সময় একেবারে শেষ। কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরি ষড়যন্ত্র চলছে, শেখ হাসিনা দেশে ফিরতে পারবে না, তাদের হাতে রক্তের দাগ। এটি বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন। জঙ্গি নাটক তৈরি ষড়যন্ত্র চলছে কিনা আপনার কাছে কি মনে হয় যে নিউজগুলো দেখে? না, আমি একটা ছোট, ওইটার আগে একটা 2 মিনিট সময় আছে, না 30 সেকেন্ড একটা মন্তব্য করি। অ্যাকচুয়ালি আপনি মনে রাখতে হবে যে মুক্তিযুদ্ধ এটা ছিল জনযুদ্ধ। মুক্তিযুদ্ধের ব্যবসা করার মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগ, আপনি দেখবেন জামাতকে তারা ওই যে কি 28 অক্টোবর বিএনপির সমাবেশ হয় না, তারা শান্তিপূর্ণভাবে চলে গেল, মানে রাজনৈতিক স্বার্থে তো তারাও ব্যবহার করেছে। এর আগে বিএনপি জামাত নিয়ে ক্যাবিনেট গঠন করে সেটা যেমন আছে এটা করেছে। তা সুতরাং এটা মনে রাখতে হবে যে আমাদের ওই যে অপতৎপরতার বিচার সবটাই চলবে, কিন্তু এই যে বিগত দিনে আওয়ামী লীগ তার যে ভূমিকা, এই ভূমিকাকে অন্য কাউকে দিয়ে কাউন্টার পোজ করা চলবে না, যার যার জায়গায় সেটা করতে হবে। এখন এই কথাটা আমি বলি যে আসাদুজ্জামান রিপন সাহেবের কথা বলে, উনি তো সরকার দলীয় অন্যতম নেতা, ওনারা ভালো বলতে পারেন। আমি তো সরকারি তথ্যেই দেখলাম যে এই রকমের জঙ্গি তৎপরতার কথা। এটা দেখলাম যে ওই তৎপরতার ব্যাপারে একটা আছে, আমাদের এনসিপির বন্ধুরা তাকে স্থায়ী বহিষ্কার করলো। সুতরাং এই ব্যাপারে সরকারকেই খুঁজে বের করতে হবে, কোনো ব্যাপারে উন্নাসিক থাকা চলবে না। এই কারণে এটা মনে রাখতে হবে যে এই অভ্যুত্থানের সময়ও কিন্তু আমাদের জেল থেকে অনেকে বেরিয়ে গেছে, আমাদের অস্ত্র চলে গেছে, এবং বারবার এটা বলছি, অনেক কিছু কিন্তু আমাদের দেশের উপরও নির্ভর করে না, বিদেশি নানা ধরনের ঘটনাবলী আছে, তারা একটা অস্থিতিশীলতা পরিবেশ তৈরি করার কিন্তু তারা করতে চায়। আমি যার জন্য আমি আগে যে কথাটা বলেছি তাতে কিন্তু সরকার বলতে আমি মিন করেছি যে আমরা যে গণতান্ত্রিক ধারা চালাইতে চাই এবং এই গণ অভ্যুত্থানের যে শক্তি সময় আমি সবার কথা মিন করি। আমাদের এই ধরনের ব্যর্থতার উপরে দাঁড়িয়ে যদি আসে মানেই ক্ষমতায় আসবে, আমি কিন্তু সেটা মিন করছি না। বিষয়টা দাঁড়াচ্ছে তারা অনেক ক্ষেত্রে আজকে যেমন আমরা অপ্রাসঙ্গিক বলছি, বা এখন তো অ্যাকচুয়ালি অপ্রাসঙ্গিক, কিন্তু সেই অপ্রাসঙ্গিকতার ক্ষেত্রগুলো কেটে যেতে পারে যদি ওভারঅল ব্যর্থতায় আমরা থাকি। তাহলে এই কারণে আমি বলি যে এই ধরনের কোনো যদি নাটক হয় তাহলে সরকারকে পরিষ্কার করতে হবে। সরকার, এবং আমি প্রসঙ্গক্রমে বলি, দেখেন পার্লামেন্টে বিএনপির সিনিয়র নেতা জেনারেল সেক্রেটারি তিনি কিন্তু
আমাদের এই যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যে বলতে যে কথা বলেছেন, আই সাপোর্ট হিম, আমরাও অনেকদিন বলে আসছি যে খালি বিচারের জায়গায় করলে হবে না, তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। আপনার সেই জায়গাটিতে যদি আমরা না যেতে পারি এবং গণতান্ত্রিক ধারা, ওটা কিন্তু করবো কাউকে ভিক্টিমের থেকে, আমার গণতন্ত্রের ধারা এবং বাংলাদেশ তার জায়গাটা ঠিক রাখার জন্য সবার আগে বাংলাদেশ বিবেচনায়, সেই কাজ না করে যদি অন্য কাজ করতে যাই তাহলে দেখবেন নানা অপশক্তির সুযোগ পেয়ে যাবে। জি ফরিদ ভাই, কোনো প্রশ্ন করবো না, যদি কোনো কিছু অ্যাড করতে চান 1 থেকে 1.5 মিনিট সময় আছে। না মানে এই আমার যা বলার ছিল সব বলে ফেলছি, ওনারাও সব বলে ফেলছে, নতুন করে আর আলাদা করে কিছু বলার নাই। এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে এই মানে সব মিলে এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোতে আমাদের এইখানে একটু ইয়ে আছে, একটু গ্যাপ আছে যে আমরা অফিসিয়ালি কোনো জাতীয় ঐক্যমত করিনি। মানে অফিসিয়ালি আমাদের এই ইস্যুগুলোতে একটা জাতীয় ঐক্যমত দরকার ছিল। এখনো সুযোগ আছে, আমরা চাইলে এটা করতে পারবো, এটা এমন বড় ব্যাপার না। কিন্তু আমাদের আসলে অফিসিয়ালি কিছু বিষয় আসলে জাতীয় ঐক্যমত করতে হবে, যে এই বিচারের প্রশ্নটাকে আমরা কীভাবে ডিল করব, এই প্রশ্নটাকে আমরা কীভাবে, এবং এতে করে যেটা হবে যে নিজেদের মধ্যে যে কাদা ছোড়াছড়ি আছে এই ইস্যুগুলো নিয়ে, এইগুলো আসলে থাকবে না। এই ইস্যুগুলোকে আমাদের অফিসিয়ালি করতে পারলে, জাতীয় ঐক্যমত করতে পারলে, এগুলো আমাদের জন্য এত বড় এখন আর ইস্যু না। মানে যেটা হয়েছে যে আপনি ধরেন মানে আওয়ামী লীগকে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় দেখানো হয় কিংবা দেখানো হয়েছে ইতিপূর্বে, যদি ধরেন আমি অনেকবার এটা শুনেছি যে আওয়ামী লীগের 30% ভোট আছে। আওয়ামী লীগের 30% ভোট থাকলে শেখ হাসিনা এত পাগল ছিল না যে সে 3টা নির্বাচন ডাকাতি করবে, তার এটা ছিল না, এটা সে জানতো যে এটা তার নাই, এই জন্য সে আসলে ভোট ডাকাতি করেছে। ইভেন লাস্ট নির্বাচনের মানে আপনি যদি মানে কাউন্টিং দেখেন, নির্বাচনে যে পরিমাণ ভোট পড়েছে সেখানে তার ভোট কই, তার ভোট তো ধরেন তাহলে একটা মানে আমাদের যেরকম ভোট পড়ে 60-65% ভোট, এরকম ভোটই পড়েছে। যদি তার ওইরকম 30% ভোটটা হতো, তাহলে 30% ভোট তো লোক তো ভোট কেন্দ্রে যাওয়ার কথা না, তাহলে তো ভোটের কাউন্ট হচ্ছে গিয়া মানে কাস্ট হচ্ছে গিয়া 30% কিংবা 35%, তাই না? তো সেটা যেহেতু হয় নাই, এর মধ্যে দিয়ে বোঝা যায় যে ওইটা আসলে তার নেই। তার যেটা ছিল যে একটা মাফিয়া বাহিনী, পোষা একটা মাফিয়া বাহিনী কিছু সুযোগ সুবিধা দিয়ে সেটা করেছে। আমি শেষ কথাটা যেটা বলতে চাই যে এই যে এইটার মধ্য দিয়ে যারা মূলত দেশে থেকে আসলে এই কাজগুলো করতে চায়, এই যে অযথা মানে কি বলে যে অন্যায় ঝুঁকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে সন্ত্রাসী কার্যক্রম করে যারা এটা করতে চায়, তাদেরকে বলি বাবারা তোমাদের নেতাদেরকে দেখো, এরা সবাই আরামে আছে, সবাই শান্তিতে আছে, তুমিও শান্তিতে থাকো, শুধু সন্ত্রাসী কার্যক্রমে জড়াবে। করছি আমাদের আজকের সম্পাদকীয়, আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।